আজ পৃথিবীর সবচেয়ে ধনী দেশ হচ্ছে আমেরিকা। কিন্তু ইতিহাসে ফিরে তাকালে দেখা যাবে আজ থেকে প্রায় 250 বছর আগেই এই আমেরিকায় আরেকটা দেশের অধীনে ছিল, একটা কলোনি। সহজ ভাষায় বললে কলোনি মানে হচ্ছে একটা শক্তিশালী দেশ যখন অন্য একটা দুর্বল বা দূরের কোনো একটা জায়গাকে দখল করে নেয় আর তারপর সেই জায়গার মানুষ, সম্পদ, জমি সবকিছু নিজের স্বার্থে ব্যবহার করে। তো এখানে যারা ব্যবহার করে তারা হচ্ছে মালিক, আর যারা সেখানে থাকে তারা হয়ে যায় শাসিত। ঠিক যেমন ব্রিটিশরা ভারতকে দখল করেছিল। দেখো, গল্পটা আসলে শুরু হয় 1500 থেকে 1600 সালের দিকে, যখন ইউরোপের অনেক দেশ সমুদ্রে পাড়ি দিতে শুরু করে নতুন নতুন জমির খোঁজে। কারণ ইউরোপে তখন জমি কম, যুদ্ধ বেশি, কাজের সুযোগও কম, আর জনসংখ্যাও খুব দ্রুত গতিতে বাড়ছিল। আর ঠিক এরকমই একটা সময় ইউরোপের মানুষ গিয়ে পৌঁছায় উত্তর আমেরিকায়। ব্রিটিশরা আমেরিকায় আসে 1607 সালে, আর ব্রিটেন প্রথম স্থায়ী বস্তি বানায় জেমস টাউনে। আর তারপর ধীরে ধীরে পুরো পূর্ব আমেরিকা জুড়ে তৈরি হয় 13টি ব্রিটিশ কলোনি। এই জায়গাগুলো আজকের নিউ ইয়র্ক, ভার্জিনিয়া, পেনসিলভেনিয়া ইত্যাদি। কিন্তু এখানে মেইন প্রশ্ন হচ্ছে যে এই জায়গাগুলো আসলে কার ছিল। দেখো, আসলেই এখানে প্রথম থেকে নেটিভ আমেরিকানসরা থাকতো, কিন্তু ইউরোপিয়ানরা তাদেরকে সরিয়ে দিয়ে এই জমিকে দখল করে নেয়। ঠিক যেভাবে ভারতে আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হয়েছিল। দেখো, ভারতের ব্রিটিশ শাসন আর আমেরিকার ব্রিটিশ শাসনের মধ্যে অনেক বেশি তফাৎ ছিল। ভারতের মতো আমেরিকায় ব্রিটিশরা সরাসরি সেনা দিয়ে রাজত্ব করতো না, বরং তারা করতো ট্যাক্স আদায়, বাণিজ্য নিয়ন্ত্রণ, আইন বানানো, গভর্নর বসানো, এইসব কাজ। মানে এই সময় এরকম ছিল যে আমেরিকানসরা কাজ করবে, ক্ষেত তৈরি করবে, জমি চাষ করবে, কিন্তু লাভ যাবে ব্রিটেনে। একটা উদাহরণ দিয়ে বলছি, ধরো তুমি মাঠে ফসল ফলালে, কিন্তু বিক্রি করার আগে তোমাকে ব্রিটিশ সরকারকে ট্যাক্স দিতে হবে। আর তারপরও তুমি অন্য কোনো দেশের সাথে ব্যবসা করতে পারবে না, শুধুমাত্র ব্রিটেনের সাথেই ব্যবসা করতে পারবে। এটাই ছিল বাস্তবতা। আর এখান থেকেই ধীরে ধীরে আমেরিকার মানুষরা বুঝতে শুরু করে যে কষ্ট করছি আমরা, সব কিছু করছি আমরা, আর লাভ চলে যাচ্ছে ব্রিটেনে। সব থেকে বড় কথা, তাদের উপর ট্যাক্স তো বসানো হচ্ছিল, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদেরকে দেওয়া হচ্ছিল না। এই অবস্থাকে বলা হয় নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন। মানে আমাদের উপর কর বসাবে কিন্তু আমাদের কথা শুনবে না, এটা আর চলবে না। আর এরপর আস্তে আস্তে মানুষের মনে ক্ষোভ জমতে থাকে। 1765 থেকে শুরু করে একের পর এক জিনিসের উপর ট্যাক্স আসতে থাকে, চা, চিনি, সব কিছুর ওপর কর। শেষ পর্যন্ত 1773 সালে গিয়ে ঘটে বোস্টন টি পার্টি। এই সময় আমেরিকার মানুষরা ব্রিটিশ জাহাজ থেকে চা তুলে সমুদ্রে ফেলে দেয়। আর এরপর 1775 সালে গিয়ে শুরু হয় আমেরিকান রেভলিউশনারি ওয়ার। এই সময় 13টাই কলোনি দাঁড়িয়ে যায় ব্রিটেনের বিরুদ্ধে। আর 1776 সালে গিয়ে ঘোষণা হয় ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। আমেরিকানসরা এই সময় বলে আমরা আর ব্রিটিশদের অধীনে নয়, আমরা স্বাধীন। 1783 সালে গিয়ে ব্রিটেনও এটাকে মেনে নেয়, আর এরপরেই তৈরি হয়ে যায় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখন যদি আমরা আমেরিকার নাম শুনি তাহলে আমাদের ব্যাপক কিছু একটা মনে হয় যে ব্যাপক বড় একটা দেশ, খুব শক্তিশালী একটা দেশ। কিন্তু তখনকার আমেরিকার কাছে না ছিল বড় সেনা, না ছিল শিল্প, আর না তারা ধনী ছিল। তারা ছিল কৃষি ভিত্তিক, শুধুমাত্র সবে তৈরি হওয়া একটা নতুন দেশ। ছোট ছোট শহর, কাঠের বাড়ি, অল্প রাস্তা আর কারখানা প্রায় নেই। ভারতের মতো ভাবতে পারো, ভারত ঠিক স্বাধীনতার পরে কেমন ছিল। এবারে এখানেই আসে সেই মেন প্রশ্নটা, যে এই দেশটা যদি এতই গরিব ছিল তাহলে কিভাবে এই গরিব দেশটা হয়ে গেল বিশ্বের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে সুপার পাওয়ার দেশ। দেখো, তখনকার আমেরিকা এখনকার আমেরিকার শুধুমাত্র একটা ছোট্ট অংশ ছিল। মাত্র 13টি কলোনি থেকে একটা বিশাল দেশ কিভাবে তৈরি হলো, এটাও খুব ইন্টারেস্টিং ঘটনা। এই সময় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মানে ছিল আটলান্টিক মহাসাগরের পাশে 13টি ছোট্ট ছোট্ট স্টেট। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আজকের আমেরিকার প্রায় 85% জমি তখন ইউএস এর অংশ ছিল না। পশ্চিম দিকটা ছিল নেটিভ আমেরিকানসদের এলাকা, কিছুটা ফরাসিদের এলাকাও ছিল, স্প্যানিশদের দখলে কিছুটা জায়গা ছিল, আর অনেক জায়গা নো ম্যানস ল্যান্ড ছিল, মানে যে জায়গায় কোনো মানুষ বাস করতো না। মানে ইউএসএ জন্মেছিল একটা ছোট্ট জায়গা নিয়ে। কিন্তু এরপরে ভাই ঘটে খুব বড় বড় ঘটনা। লুসিয়ানিয়া পারচেস, 1803 সাল। এই সময় আমেরিকা ফ্রান্সের কাছ থেকে কিনে নিল এক বিশাল এলাকা, দাম মাত্র $15 মিলিয়ন। আর এই এক ডিলেই আমেরিকার সাইজ হয়ে গেল প্রায় ডবল। মানে একটা সস্তার ডিলে আমেরিকার মানচিত্র বদলে গেল। দ্বিতীয়ত, পশ্চিম দিকে জোর করে ঢোকা, ওয়েস্টওয়ার্ড এক্সপ্যানশন। সরকার বলল পশ্চিম দিকে যে জমিগুলো আছে সেগুলোকে দখল করে নাও। আর এরপরে ইউরোপিয়ান স্যাটেলাররা ঢুকতে শুরু করলো, তারা জঙ্গল কাটলো, জমি তৈরি করলো, চাষ শুরু করলো। কিন্তু এই সব জায়গাগুলো কি ফাঁকা ছিল? না, এখানে বাস করছিল নেটিভ আমেরিকানস। তো তাদের সাথে কি হলো এই সময়? তাদের এই জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো বন্দুকের জোরে, চুক্তি ভেঙে তাদের জমি দখল করে নেওয়া হলো। অনেকে তো আবার রোগেই মারা যাচ্ছিল। আর এই যে বললাম যে রোগে মারা যাচ্ছিল, এটার মানে এরকম না যে কোনো সাধারণ রোগে তারা মারা যাচ্ছিল। এটা ছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর জৈবিক বিপর্যয়, বায়োলজিক্যাল ক্যাটাস্ট্রফ। ইউরোপ থেকে যে মানুষগুলো এসেছিল তারা সঙ্গে করে নিয়ে এসেছিল কিছু ভুলভাল রোগ, যেমন স্মল পক্স, ইনফ্লুয়েঞ্জা, টাইফাস, চিকেন পক্স, এইসব।
আর এই যে রোগগুলো এগুলো ইউরোপে শত শত বছর ধরে ছিল, যার কারণে ইউরোপিয়ান মানুষদের শরীরে এই রোগগুলোর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গেছিল। কিন্তু নেটিভ আমেরিকানসরা জীবনে এই রোগগুলোর সামনাসামনি হয় না, যার কারণে এই রোগগুলো যখন তাদের শরীরে ঢোকে তখন এটা আরো 10 গুণ বেশি ভয়ঙ্কর হিসেবে কাজ করে। কিছু এলাকায় 50 থেকে 70, কোথাও কোথাও তো আবার 90% মানুষই এই রোগের কারণে শেষ হয়ে যাচ্ছিল। মানে হচ্ছে কোনো যুদ্ধ ছাড়াই শুধুমাত্র এই ভাইরাসের কারণেই পুরো এলাকা একদম শূন্য হয়ে যাচ্ছিল। একটা বিখ্যাত ঘটনা, ট্রায়াল অফ টিয়ার্স, হাজার হাজার নেটিভ মানুষ হাঁটতে হাঁটতে মারা যায়। এর মানে হচ্ছে আমেরিকা যত বড় হচ্ছিল নেটিভরা ততই ছোট। এরপর আমেরিকা 1846 থেকে 48-এ মেক্সিকোর সাথে যুদ্ধ করে আর তারপর দখল করে নেয় ক্যালিফোর্নিয়া, টেক্সাস, নিউ মেক্সিকো ও অ্যারিজোনা। এরপরে 1867 সালে গিয়ে আমেরিকা রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে নেয়। সেই সময় সবাই হাসাহাসি করছিল, কিন্তু সেই আলাস্কাই আজ তেল, গ্যাস, খনিজ এইসব। দেখো, আমেরিকা জন্ম নিয়েছে বিদ্রোহে কিন্তু বড় হয়েছে দখলে। 1700 থেকে 1900 শতকের মধ্যে ইউরোপিয়ানরা আফ্রিকা থেকে জোর করে 1,20,00,000 মানুষকে ধরে আমেরিকার কাছে বিক্রি করে দেয়। এরা ছিল দাস। এটা খুব কড়া সত্য যে দক্ষিণ আমেরিকায় তুলা, আখ, তামাক এই সব কিছু চাষ হতো, আর এই চাষগুলো করানো হতো আফ্রিকা থেকে ধরে আনা কালো মানুষদের দিয়ে। তারা ছিল দাস, বেতন শূন্য, ছুটি শূন্য, আর স্বাধীনতা সেটাও শূন্য। কিন্তু তাদের শ্রমেই আমেরিকা ইউরোপে পণ্য পাঠাতো আর ইউরোপ আমেরিকাকে টাকা, আর তারপর সেই টাকা দিয়েই বানানো হতো কারখানা, রেল লাইন, ব্যাংক। মানে আমেরিকার প্রাথমিক পুঁজি এসেছিল দাসদের খান থেকে। এর মাঝখানে 1793 সালে একটা যন্ত্র আবিষ্কার হয়েছিল, কটন জিন, আর এর ফলে আগের চেয়ে 50 গুণ দ্রুত তুলা পরিষ্কার করা সম্ভব হলো। এই সময় হঠাৎ আমেরিকার তুলা হয়ে গেল ইউরোপের কাঁচা মাল। এর কারণে 1800 সালের মধ্যেই বিশ্বের 70% তুলা আসছিল শুধুমাত্র আমেরিকার দক্ষিণ থেকে। এগুলো যেহেতু ব্রিটেনের কারখানায়, ফ্রান্সে, জার্মানিতে, তারা এগুলো দিয়ে কাপড় বানাতো আর লাভ ফিরতো সোজা আমেরিকায়। 1800 সালের পরেই আমেরিকায় শুরু হলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আমেরিকায় তৈরি হলো ফ্যাক্টরি, স্টিল মিল, রেল লাইন, ব্যাংক, বন্দর, এই সব কিছু। শহরগুলো এই সময় বাড়তে শুরু করেছিল। নিউ ইয়র্ক, শিকাগো, সব জায়গায় শিল্প গজাতে শুরু করলো। 1860 সালে আস্তে আস্তে আমেরিকায় হাজার হাজার কিলোমিটার রেল লাইন তৈরি হয়। এর মানে পণ্য দ্রুত যাবে, খরচ কমবে, বাজার বাড়বে, আর এটা জিডিপিতে একদম বিস্ফোরণ নিয়ে আসে। কিন্তু 1861 সালে গিয়ে একটা বড় সমস্যা শুরু হয়। আমেরিকার ভেতরেই শুরু হয় গৃহযুদ্ধ। একদিকে ছিল উত্তর আমেরিকা, যারা বলছিল দাস প্রথা যেটা আছে সেটাকে বন্ধ করতে হবে, আর একদিকে দক্ষিণ আমেরিকা যারা ছিল তারা তো দাস প্রথা ছাড়া তাদের জীবনযাপন ভাবতেই পারে না। এই যুদ্ধটা চলে প্রায় 4 বছর, আর এতে মারা যায় প্রায় 6 লক্ষ মানুষ। আর ফাইনালি 1865 সালে গিয়ে দাস প্রথা আইন করে বন্ধ করা হয়। 4 মিলিয়নের বেশি আফ্রিকান দাস মুক্তি পায়। কিন্তু এরপরও এমন না যে দাস প্রথা বন্ধ হয়ে গেছে বলে আমেরিকার যে আয় আছে সেটা কমে যাবে, কারণ দাস প্রথা বন্ধ হতে হতে আমেরিকার কাছে অনেক বেশি সম্পদ এসে গিয়েছিল, যার কারণে যুদ্ধের পর শিল্প আরো দ্রুত বাড়ে। 1870 থেকে 1900 সালে আমেরিকার শিল্প উৎপাদন আরো 4 গুণ বেশি বেড়ে যায়। আর এরপর আসে 1914 সাল, যখন ইউরোপে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। এই সময় ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সবাই যুদ্ধ করছে, কিন্তু আমেরিকা এখানে প্রথম 3 বছর নিরপেক্ষ হয়ে থাকে। তারা এই সময় খাবার, ওষুধ, অস্ত্র এই সব কিছু এক লাগাড়ে বিক্রি করে যায়, আর এই সব কিছু বিক্রি হয় ইউরোপে। আর যুদ্ধ শেষে ইউরোপ আমেরিকার কাছে $10 বিলিয়ন ঋণী হয়ে পড়ে। এই সময় লন্ডনের জায়গা নেয় নিউ ইয়র্ক, আর বদলে যায় পৃথিবীর অর্থনীতির কেন্দ্র। এই সময় আমেরিকা খুবই শক্তিশালী দেশ তো হয়ে যায়, কিন্তু সুপার পাওয়ার হয় আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। প্রথম বিশ্বযুদ্ধের কিছু বছর পর গিয়ে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই সময় সম্পূর্ণ বিশ্বকে কাঁপিয়ে রাখে জার্মানির অ্যাডলফ হিটলার আর জাপানের সম্রাট হিরোহিতো। এবারে শুরু হয় বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ, সবচেয়ে বড় যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধে ইউরোপ ধ্বংস হয়, জাপান ধ্বংস হয়, শহর গুঁড়িয়ে যায়, আর কারখানা উড়ে যায়। কিন্তু আমেরিকা এই সময় খেলতে থাকে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই গেম। মূল যুদ্ধ তাদের ভূমিতে হয়নি, তারা এই সময় আবার অস্ত্র বানায়, ট্যাঙ্ক বানায়, বিমান বানায়, আর বিক্রি করে সম্পূর্ণ বিশ্বে। 1945 সালে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। এই সময় বিশ্বের যে সব থেকে বড় বড় দেশগুলো আছে সেগুলো একদম ধ্বংস অবস্থায় পড়ে থাকে। বিশ্বের প্রায় 50% শিল্প উৎপাদন তখন শুধুমাত্র আমেরিকায়। দুটি বিশ্বযুদ্ধ ইউরোপকে খুবই খারাপভাবে ধ্বংস করে দেয়, আর সেই ধ্বংসস্তূপের উপরেই দাঁড়িয়ে আমেরিকা তৈরি করে নিজের সাম্রাজ্য। দেখো, তোমরা যদি বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিডিওটা দেখতে চাও তাহলে এর উপরে আমি অনেক আগেই ভিডিও বানিয়েছি, গিয়ে দেখতে পারো। খুবই ইন্টারেস্টিং আর খুবই ইনফরমেটিভ। আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমরা কেউ ডিসঅ্যাপয়েন্ট হবে না। তো যাই হোক, এবার আসা যাক আমাদের গল্পের শেষ অধ্যায়। ডলার, বিশ্বব্যাংক, IMF আর আমেরিকার
গ্লোবাল নিয়ন্ত্রণ। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার কিছু সময় আগে, মানে 1944 সালে, যখন সব দেশগুলো, ইউরোপ, জাপান, সবার অবস্থা একদম খারাপ হয়ে আছে, তখন আমেরিকার কারখানা চলছে আর আমেরিকার কাছে আছে ব্যাংক ভর্তি সোনা। আর ঠিক এই সময় আমেরিকা বুঝে যায় যে যুদ্ধ শেষ হলে পৃথিবীর নেতৃত্বটাকে নেওয়ার এটাই সুযোগ। এই সময় আমেরিকা একটা বৈঠক করে যেখানে বিশ্বের 44টা দেশকে ডাকা হয়। জায়গা ব্রিটেন, উডস, ইউএসএ। এই দেশগুলোর মধ্যে ছিল ব্রিটেন, ফ্রান্স, চীন, আরও অনেক যুদ্ধ বিধ্বস্ত দেশ। আর এই বৈঠকেই ঠিক হয় ডলার হবে বিশ্বের গ্লোবাল কারেন্সি। আমেরিকা বলে সবাই সবাইয়ের নিজের দেশের মুদ্রাকে আমাদের ডলারের সাথে জুড়ে দাও, আর ডলার জোড়া থাকবে সোনার সাথে। মানে হচ্ছে কত মুদ্রায় কত ডলার হবে আর কত ডলারে কতটা সোনা পাওয়া যাবে। দেখো, এটা অনেকটা কনফিউজিং হতে পারে, কিন্তু আমি চেষ্টা করছি বোঝানোর। ঠিক আছে, জানি না বোঝাতে পারবো কিনা, তবু চেষ্টা করছি। দেখো, একটা সময় ছিল যে সময় মানুষ সরাসরি জিনিসের বদলে জিনিস দিত। ধরো আমি তোমাকে চাল দিলাম আর বদলে তুমি আমাকে টমেটো দিলে, এটাকে বলা হয় বার্টার সিস্টেম। কিন্তু এখানে একটা সমস্যা ছিল। ধরো আমি 50 কেজি চাল দিলাম আর বদলে পেলাম 30 কেজি টমেটো। আমি তো 2 থেকে 3 কেজির বেশি টমেটো আর খেতে পারবো না, মানে বাকি যতটা আছে সব কিছু পচে যাবে। মানে হচ্ছে সব জিনিস জমিয়ে রাখা যায় না, আবার সব জিনিসের দাম সবার কাছে সমান না। তো এই জায়গায় সবাই বুঝতে শুরু করলো যে আমাদের এমন কিছু দরকার যেটা সহজে নষ্ট হবে না, সহজে বহন করা যাবে, সবাই মানবে, আর অনেকদিন পরও গিয়ে তার দাম থাকবে। তো এই সময় মানুষ ধাতু ব্যবহার করা শুরু করলো, যেমন সোনা, রূপো, তামা, পিতল, এইসব। তারপরে এগুলোকে আরও সহজ বানানোর জন্য বানানো হলো কয়েন, যেমন স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা। ছোট ব্যবসার জন্য ছোট কয়েন, বড় ব্যবসার জন্য বড় কয়েন। এই সময় সব কিছু একদম ঠিকঠাকভাবে চলছিল। কিন্তু কিছু সময় পর আবার একটা নতুন সমস্যা এলো। ধরো আমি পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে যাব ব্যবসা করতে, আর আমাকে যদি আমার সাথে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা বহন করে নিয়ে যেতে হয়, ভাবো কতটা ভারী হবে। আর পুরো রাস্তা জুড়ে ডাকাতের ভয় তো আছেই। তো এই জায়গায় জন্ম নেয় ব্যাংক। ব্যবসায়ীরা ব্যাংকে গিয়ে সোনা জমা রাখতো। ব্যাংক তার বদলে দিত একটা রসিদ। এই কাগজে লেখা থাকতো যে এই কাগজটা যখনই তুমি ব্যাংকে দেখাবে, ব্যাংক তোমাকে এত পরিমাণ সোনা দিয়ে দেবে। এবার ব্যাপারটা ভালো করে বোঝো, এই কাগজটার এক্স্যাক্টলি কিন্তু কোনো দাম নেই। এই কাগজটার দাম এই কারণে আছে কারণ এর বদলে সোনা পাওয়া যাবে। মানে এই কাগজটা হচ্ছে সোনা পাওয়ার জন্য একটা টোকেন। তুমি টোকেন দেখাও, ব্যাংক তোমাকে সোনা দিয়ে দেবে। আর এই যে রসিদ বলো বা টোকেন বলো, যেটাকে গিয়ে ব্যাংকে দেখালে ব্যাংক সোনা দিয়ে দেয়, এইটাই পরে গিয়ে কাগজের টাকায় পরিণত হয়। আর ঠিক এভাবেই টাকা চলা শুরু হয়। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অবধি একটা দেশের সাথে আরেকটা দেশের ব্যবসাও ঠিক এই একই রকমভাবেই চলতো। যেমন ধরো জাপান ব্যবসা করলো রাশিয়ার সাথে, তো জাপান তাদের নিজের দেশের কারেন্সি রাশিয়াকে দিল, আর রাশিয়া ওটাকে নিল এটা ভেবে যে আমরা যখন ইচ্ছা এটাকে জাপানকে দিয়ে এর বদলে আমরা সোনাটাকে পেতে পারি, মানে সোনা পেতে পারি। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যখন দরকার তখন সব দেশ সোনা পেয়েও যেত, মানে সব কিছু একদম ঠিক ছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পরে বা শেষের কিছু সময় আগে বলতে পারো একটা ব্যাপক বড় সমস্যা শুরু হয়। কারণ আমেরিকা সবাইকে অস্ত্র বিক্রি করছিল, খাবার দিচ্ছিল বা সাহায্য করছিল, যে কোনো প্রকারে তাদের কাছে সব সোনা গিয়ে জড়ো হয়ে যায়, প্রায় 70%-এর বেশি সোনা। তখন বাকি যে দেশগুলো আছে তাদের কাছে ব্যবসা করার জন্য তেমন কিছু নেই। আর দেশগুলো যদি এটাও বলতো যে তোমরা আমাদের দেশের ছাপানো টাকা নাও, বদলে তোমরা যখন পরে আসবে তখন আমরা তোমাকে এর বদলে সোনা দিয়ে দেবো, এটাও কেউ বিশ্বাস করছিল না। কারণ সবাই জানতো যে বিশ্বের প্রায় 70% সোনা আমেরিকার কাছে আছে। তো তুমি কিভাবে সোনা দেবে, তোমার কাছে তো সোনা নেই। তাই এই সময় সিচুয়েশন এরকম হয়ে গেছিল যে কোনো দেশ কোনো দেশের কারেন্সির ওপর বিশ্বাসই করতে পারছিল না। তাই এই সময় এমন একটা কারেন্সির দরকার পড়লো যেটার মূল্য সম্পূর্ণ বিশ্বে থাকবে আর যেটা সবাই নিতে রাজি হবে। তাই এই সময় আমেরিকা বলল যে এবার থেকে সম্পূর্ণ বিশ্বে ডলার চলবে। অন্য অন্য যে মুদ্রাগুলো আছে সেগুলো ডলারের সাথে যুক্ত থাকবে আর ডলার যুক্ত থাকবে সোনার সাথে। মানে এই সময় আমেরিকা এটা প্রমিস করলো যে তোমরা যদি আমাদের সামনে ডলার নিয়ে আসো এবং সোনা চাও, তাহলে আমরা তোমাকে ডলারের পরিবর্তে সোনা দিয়ে দেবো, যেটা অন্য দেশ করতে পারবে না, কারণ তাদের কাছে সোনা নেই, আমাদের কাছে আছে। আর এই কথায় সবাই রাজিও হয়ে গেল, কারণ আর কারো কাছে কোনো অপশানই ছিল না। দেখো, এই পুরো সিচুয়েশনটা আমি অনেকটা বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু জানি না কতটা বোঝাতে পেরেছি। দেখো, ডলার তো গ্লোবাল কারেন্সি হয়ে গেল, কিন্তু এর কারণে আমেরিকার কি লাভ হলো? সম্পূর্ণ বিশ্ব আমাদের টাকা ব্যবহার করবে, তো এতে আমেরিকার কি লাভ? তো এমন না। ধরো না, এমন একটা গ্রামে যেখানে সবাই ঠিক করলো যে সেখানে লেনদেন হবে শুধুমাত্র এক ধরনের টোকেনে, আর সেই টোকেনটা ছাপানোর মেশিনটা আছে শুধুমাত্র একজনের কাছে। তাহলে ভাবো সে কি করতে পারবে? সে যত ইচ্ছা টোকেন ছাপাবে আর সেই টোকেন দিয়ে কিনবে খাবার, জমি, তেল, যা ইচ্ছে তাই। তো এটাই হলো ডলার সিস্টেম। যখন বিশ্বের সব দেশ নিজের মুদ্রাকে ডলারের সাথে যুক্ত করলো, তখন আমেরিকা পেল একটা অদ্ভুত ক্ষমতা।
তারা কাগজ ছাপিয়ে যে কোনো জিনিস কিনতে পারবে, আর অন্য অন্য যে দেশগুলো আছে তাদেরকে প্রথম ডলার জোগাড় করতে হবে, তারপর তারা কিছু কিনতে পারবে। দেখো, এই ডলার ছাপানো নিয়ে একটা বড় ঘটনা আসবে, কিন্তু কিছুক্ষণ পরে বলছি সেটা। তো এবার এই একই সময় তৈরি হয় IMF আর ওয়ার্ল্ড ব্যাংক 1944 সালের ব্রেটন উডস চুক্তির মাধ্যমে। দেখো, IMF মূলত কাজ করে যেসব দেশ দেউলিয়া হয়ে যায় তাদেরকে ঋণ দেওয়ার জন্য, কিন্তু বদলে তারা শর্তও দেয়, যেমন সরকারি ভর্তুকি বন্ধ, বাজার খুলে দেওয়া আমাদের বাইরের কোম্পানির জন্য, তারপরে সরকারি জমি বিক্রি। এইসব মানে হচ্ছে দেশ যখন দুর্বল হয় তখন অর্থনীতির নিয়ন্ত্রণও চলে যায় বাইরের দেশের হাতে। এবার আসি ওয়ার্ল্ড ব্যাংক টাকা দেয় বড় বড় উন্নয়নের জন্য, যেমন ধরো ড্যাম, রাস্তাঘাট, বিদ্যুৎ, কিন্তু সুদসহ। ফলে বহু দেশ বছরের পর বছর ঋণের জালে আটকে থাকে। এবার এই পুরো স্টোরির মধ্যে এখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা বলি। 1938 সালে সৌদি আরবে বিশাল তেল পাওয়া যায়, আর এই তেল খুঁজে বের করেছিল একটা আমেরিকান কোম্পানি, স্ট্যান্ডার্ড অয়েল। কিন্তু সৌদির কাছে এই সময় তেল বের করার জন্য কোনো মেশিন, কোনো প্রযুক্তি কিছুই ছিল না। এই সব কিছু আসছিল ইউরোপ আর আমেরিকা থেকে। এবার এই তেলের কারণে সৌদির রাজ পরিবার একটা ভয় ছিল যে এই তেলের কারণে যদি কোনো বড় দেশ তাদের দেশের ওপর আক্রমণ করে। তো এর কিছু সময় পর গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট আর সৌদি আরবের রাজা IBN সাউদ একটি ঐতিহাসিক চুক্তি করেন। চুক্তিটা ছিল আমেরিকা সৌদিকে নিরাপত্তা দেবে, কিন্তু তার বদলে তাকে তেল দিতে হবে। এই সময় অবধি ডলার সোনার সাথে বাঁধা ছিল, কিন্তু এর পরেই আসল ঘটনাটা শুরু হয়। 1960-এর দশকে আমেরিকা ভিয়েতনামের সাথে যুদ্ধে আরও যাবতীয় পৃথিবীর খরচের জন্য প্রচুর ডলার ছাপাতে শুরু করে, কিন্তু সোনা বাড়ছিল না। এবারে ভাবা, যে সোনা পাওয়ার জন্য আমেরিকা ডলার নামের টোকেনটা দিচ্ছিল, সেই টোকেনটাকে আমেরিকা এখন ইচ্ছে মতো ছাপাচ্ছিল। ধরো সোনা আছে 10 কেজি, আর একটা টোকেনে পাওয়া যাচ্ছে 1 কেজি সোনা, তাহলে টোকেন কতটা থাকার দরকার? ম্যাক্সিমাম 10টা, কারণ 10টা টোকেন হলেই তো 10 কেজি সোনা কমপ্লিট। 11টা যদি হয় তো 1 কেজি সোনা এক্সট্রা কোথা থেকে আনবো? তো আমেরিকার কাছে এই সময় যতটা সোনা ছিল, আমেরিকা তার চেয়ে অনেক বেশি ডলার ছাপাতে শুরু করে। আমেরিকা এই সময় ভাবছিল যে আর যাই হোক না কেন, সবাই তো আর একসাথে টোকেন নিয়ে মানে ডলার নিয়ে সোনা চাইতে আসবে না। কিন্তু আস্তে আস্তে এমন একটা সময় এসে যায় যে অনেক দেশ তাদের সোনা আস্তে আস্তে বের করা শুরু করে নেয়, কারণ তারা বুঝে গিয়েছিল যে আমেরিকা ইচ্ছে মতো ডলার ছাপাচ্ছে। আর আমরা যদি এখনই আমাদের সোনাটাকে বের না করি, তাহলে এমন একটা সময় আসবে যে সময় সোনা বের করার জন্য, ডলার দিয়ে সোনা বের করার জন্য সোনাই বেঁচে থাকবে না। এরপরে ফ্রান্স সহ কিছু দেশ মিলে বলে আমরা ডলার দিয়ে সোনা নিতে চাই, আর সোনার ভাঙন আরও বেশি বেড়ে যায়। আর এর পরেই আমেরিকা একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। 1971 সালে গিয়ে আমেরিকা বলে ডলারের বদলে আর সোনা পাওয়া যাবে না। আর এখানেই পুরো সিস্টেম ভেঙে যায়, ডলার হয়ে যায় শুধুমাত্র একটা কাগজের টুকরো। 1973 থেকে 74 সালের কাছে গিয়ে আমেরিকার সমস্যা হয়ে দাঁড়ায় যে ডলারের পেছনে আর সোনা নেই। তাহলে মানুষ কেন ডলারকে গ্রহণ করবে? কেন নেবে ডলারকে? কারণ তার বদলে তো সোনাই পাওয়া যাবে না, তাহলে মানুষ কেন নেবে ডলারকে? আর ঠিক এই সময় আমেরিকা সৌদি আরবকে আবার মাঝখানে নিয়ে আসে। আমেরিকা সৌদি আরবকে বলে যে তোমরা তেল বিক্রি করো, কিন্তু পেমেন্ট নেবে শুধুমাত্র ডলারে, অন্য কিছু অ্যাকসেপ্ট করবে না, বদলে আমরা তোমাদেরকে নিরাপত্তা দেব। এরপরে আরও কিছু দেশকে একই পথে আনা হয়, আর এভাবেই ডলার আবার শক্ত হয়ে যায়। আর এই যে তেল কিনতে গেলে ডলারই দিতে হবে, এই মানে ডলারই শুধুমাত্র অ্যাকসেপ্ট করা হবে, এই সিস্টেমটাকে বলা হলো পেট্রো ডলার সিস্টেম। আজ 70টিরও বেশি দেশে আমেরিকার 700টিরও বেশি মার্কিন ঘাঁটি, মানে হচ্ছে যেখানে সমস্যা সেখানে আমেরিকা। এরপর আসে প্রযুক্তিগত যুগ। গুগল, অ্যাপেল, মাইক্রোসফট, অ্যামাজন, মানে বিশ্বের সব থেকে বড় বড় যে কোম্পানিগুলো আছে সব একদম আমেরিকান। ডেটা, সফটওয়্যার, ক্লাউড সবই তাদের হাতে। মানে হচ্ছে পরমাণু বোমা তো শুধুমাত্র নামে রাখা, এই সব অস্ত্রই তাদের মেন অস্ত্র। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো বা কোনো অবজেকশন থাকলে তার জন্য খোলা আছে কমেন্ট সেকশন।